হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের বান্ধবী মল্লিকা। আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট নালিশ আছে। নালিশ কিংবা অনুরোধও বলতে পারো। তোমরা ডেসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে গল্প লিখে পাঠাও কিংবা ভয়েস মেসেজ করে পাঠাও। নাহলে তোমাদের গল্পগুলো অন্য বন্ধুদের সাথে বলবো কি করে, বা অন্য বন্ধুদের সাথে শোনাবো কি করে? চলো, সিট বেল্ট বেঁধে নাও আর প্রস্তুত হয়ে যাও আজকে গল্পের দুনিয়ায় পাড়ি দেওয়ার জন্য। বন্ধুরা, শুরু করছি আজকে প্রথম নিবেদন। বন্ধুরা, এটা কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের ঘটনা। আমি ভাবলাম তোমাদের সাথে মায়ের এই অলৌকিক ছোট্ট ঘটনাটা শেয়ার করি। তোমরা নিশ্চয়ই কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের কথা ইউটিউব কিংবা ফেসবুকে শুনেছ। এটা ওই মায়েরই একটা ছোট্ট ঘটনা। কলকাতাতে একটি পরিবারের একজন সদস্য ভর্তি হয়েছিল কলকাতার একটি হাসপাতালে। তাকে নিয়ে দুশ্চিন্তা শেষ ছিল না পরিবারের লোকেদের। দিনে দিনে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল বন্ধুরা। ডাক্তার নার্সরাও কোনো কিছুতেই ভেবে পাচ্ছিল না যে কীভাবে তার উন্নতি হবে শারীরিক। তারা চেষ্টা টুটি রাখছিল না। তার স্ত্রী দিন রাত শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করতো। পরিবারের সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করতো যে হে ঈশ্বর, আমার স্বামীটাকে ভালো করে দাও। যে হে ঈশ্বর, পরিবারের লোক বলতো, আমার পরিবারের সদস্যকে ভালো করে দাও। সব কিছু টেস্ট করা হচ্ছে, সব কিছু পরীক্ষা করা হচ্ছে, এ টু জেড সমস্ত কিছু পরীক্ষাতে সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, কোনো কিছুতেই তা ঠিক হচ্ছে না। সব কিছু পরীক্ষা টরীক্ষা করে সেই মতো ওষুধপত্র দেয়া হচ্ছে, অবস্থার আর উন্নতি হচ্ছে না। ডাক্তাররাও নার্সরাও এ নিয়ে খুব চিন্তিত, বাড়ির লোকেদের সাথে সাথে। তখন একটি নার্স বলে, দিদি তোমায় একটা কথা বলবো। তখন তার বাড়ির লোক এবং তার স্ত্রী বলল, হ্যাঁ বলো। তখন বললো, এখানে একটা কাছে পিঠে একটি মন্দির আছে, শুনেছি খুব জাগ্রত মন্দির। আমরাও মাঝে মাঝে যাই। তোমরাও একবার গিয়ে মায়ের কাছে একটু প্রার্থনা করে এসো না, যদি সুস্থ হয়ে যান উনি। তারপর সেই ব্যক্তির স্ত্রী সেই মন্দিরে যায় এবং মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে পুজো দেয়। পুরোহিতের কাছে পুজো দেওয়ার পর মায়ের কাছে প্রার্থনা করে, মা গো, আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামীকে ভালো করে দাও। সে খুব মিনতি করতে থাকে, খুব কাঁদতে থাকে, মাথা ঠুকতে থাকে। তখন এমন সময় ছম ছম করে নুপুরের আওয়াজ সে শুনতে পায় এবং সে মাথা নিচু করে যখন কাঁদছিল, সে ছমছম করে নুপুরের আওয়াজের সাথে দেখতে পায় মন্দিরের ঘণ্টাটাও বাজছে এবং তার মাথায় একটা ছোট্ট বাচ্চা মেয়ের হাতের স্পর্শ পায় সে। তখন সেই বাচ্চা মেয়েটা বলে, মা তুমি কাঁদছো কেন? ওঠো, তোমার স্বামী ভালো হয়ে যাবে। তুমি না বলছিলে তোমার মা ছাড়া কেউ নেই? যার মা ছাড়া কেউ নেই সেই মা কি তার সন্তানের চোখের জল সহ্য করতে পারে? যাও, তোমার স্বামীর কাছে ফিরে যাও, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। এই বলে বাচ্চা মেয়েটা তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপরে সে তার দিকে তাকিয়ে দেখে কি মায়ামুগ্ধকর সেই বাচ্চাটার রূপ, ঠিক যেন মাতৃ প্রতিমা। কোঁকড়ানো হাঁটু পর্যন্ত চুল, শ্যামলা গায়ের রং, চোখগুলো টানা টানা, কি মায়াময়, আর হাসি যেন ঠোঁটে লেগেই আছে। তখন সেই বাচ্চা মেয়েটাকে মাথায় হাত বুলিয়ে খুব আদর করে। তারপরে বলে, দাঁড়া, আমি মাকে একটু আরেকবার প্রণাম করে নিই। তুই এখানে দাঁড়া, তোকে একটা চকলেট কিনে দেবো, তারপরে আমি হসপিটালে চলে যাব।
এই বলে সে মাকে প্রণাম করে যখন সেই বাচ্চা মেয়েটাকে খোঁজে, তখন আর তাকে খুঁজে পায় না। তারপরে মন্দির থেকে বেরিয়ে ডাক্তারদের ফোন আসে যে আপনার হাজবেন্ড ভালো আছে এখন, আপনার হাজবেন্ড ভালো আছে এখন, অনেকটাই আউট অফ ডেঞ্জার, ঠিক আছে। তখন সে ছুটতে ছুটতে যায় এবং মাকে মনে মনে অনেক প্রণাম করে। তারপরে কদিন বাদে তার হাজবেন্ড সুস্থ হয়ে যায় এবং তারা ফিরে যায়। ফিরে গিয়ে তার একটা জিনিস ঠাই মনে হতে থাকে যে আমি তো কাউকে বলিনি যে আমার স্বামী ভর্তি, আমি স্বামীর জন্য প্রার্থনা করছিলাম, কাঁদছিলাম, তাহলে এই বাচ্চা মেয়েটা জানলো কি করে? তখন তার গায়ে কাটা দেয় যে সত্যিই তাহলে মা এসেছিল। না হলে যেখানে ডাক্তার নার্সিরা বলল, এত পরীক্ষা নিরীক্ষা করা হলো, এত এক্স-রে করা হলো, যেখানে ওষুধ কোনো কাজ করছিল না, সেখানে কয়েক ঘন্টার মধ্যেই কাজ হয়ে গেল, সে সুস্থ হয়ে গেল। এই ভেবে সে তো মাকে অনেক ধন্যবাদ জানায়, কান্না করে, মা তোমার অশেষ করুণা মা। তারপর তারা আবার যায় মায়ের দর্শনে এবং আবার গিয়ে তারা পুজো দেয় ভক্তি ভরে। এই ছিল বন্ধুরা মা জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের ঘটনা। সত্যি, যেখানে কোনো কিছু ওষুধ ডাক্তার নার্স যেখানে কিছুই পারে না, সেখানে মাই একমাত্র পারে সমস্ত বিপদ থেকে আপদ থেকে সন্তানদের রক্ষা করতে। মাই তো পরমেশ্বরী, তাই না? ঘটনাটা ছোট্ট হলে সত্যি কত সুন্দর। আর আরেকটা কথা জানো তো বন্ধুরা, বাস্তব ঘটনা কখনো বড় হয় না, থেকে বানানো যায় না। সত্যি তাই, মায়ের করুণা অসীম। শুরু করছি বন্ধুরা আজকের দ্বিতীয় নিবেদন। এটা একটা ভৌতিক নিবেদন। এই ঘটনাটা খুবই রোমাঞ্চকর এবং রহস্যে পরিপূর্ণ বন্ধুরা। এটি একটি বিবাহযোগ্যা মেয়ের ঘটনা। এটা ঘটেছিল, ঘটনাটা শুরু হয়েছিল তার বাপের বাড়ি থেকে আর শেষ হয়েছিল তার শ্বশুর বাড়ি থেকে। মেয়েটার বাপের বাড়ি হচ্ছে রাজহাট এবং শ্বশুর বাড়ি হচ্ছে বারুইপুর। মেয়েটার নাম হচ্ছে পুতুল এবং বারুইপুরে বাসিন্দা সৌভিকের সাথে পুতুলের বিয়ে হয়। পুতুল একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বন্ধুরা প্রথমেই বলে দিই, পুতুলদের বাড়ি গ্রামের দিকে, আর তার বাড়িটার সমস্ত কিছু বাড়ি বাইরে সব কিছু, কলঘর থেকে রান্নাঘর, এখনকার যেমন অ্যাটাচ শহর অঞ্চলে মডার্ন সব কিছু সেরকম কিন্তু নয়। তা পুতুলের পরিবার মধ্যবিত্ত পরিবার হলে কি হবে, পুতুলের কোনো দিনও কোনো কিছুতে খামতি রাখেনি তারা। আদর আহ্লাদে এবং শখের সমস্ত জিনিস তারা দেওয়ার চেষ্টা করেছে। তারা আদর আহ্লাদে ভরিয়ে রেখেছে পুতুলকে। তা পুতুল ছিল খুবই প্রাণোজ্জ্বল, হাসি খুশি, সবার সাথে মিশুকে একটি মেয়ে। পুতুলের বাবা একজন চাষি। পুতুলের বিয়ের দিন লোকজনে বাড়ি গমগম করছে, ঠিক আছে, আনন্দ, একদিকে সানাই বাজছে, হলুদ বাটা হচ্ছে, মানে এই রকম সিচুয়েশান, আনন্দমুখর একটা পরিবেশ। তারপরে ছেলের বাড়ি থেকে যখন গায়ে হলুদ আসে, গায়ে হলুদ আসার পর গায়ে হলুদ হয় পুতুলের, তারপরে তাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয় পুকুরে। পুকুরটা ছিল তাদের বাড়ি থেকে অনেকটাই দূরে এবং যেতে হতো মাঠের মধ্যে দিয়ে। সবাই মিলে পুতুলকে ঘিরে স্নান করাতে নিয়ে যায়, তার দিদিরা, বোনেরা,
কাকিমারা, দিদারা সবাই ছিল, সবাই মিলে গিয়ে তাকে স্নান করাতে নিয়ে যায় দুপুরবেলা। এবং স্নান করাতে যখন নিয়ে যায় পুকুরে, পুকুর ধারে আগে অনেক তাল গাছ ছিল, জাম গাছ ছিল, নারকেল গাছ ছিল, সেইখানটা দিয়ে পুকুরে যেতে হতো। সেইখানটায় গিয়ে তার যেন গাটা কেমন করে ওঠে, ছমছম করে ওঠে। তখন সে কাউকে কিছু বলে না এবং তার গায়ে যেন ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে যায়। সে বলে হয়তো শীতকাল, সেই জন্য হয়তো হবে। তারপরে সে স্নান করতে নামে। পুকুরে স্নান করতে নেবে, সে এক বিপত্তি ঘটে। পুতুল হারিয়ে ফেলে তার কাজললতাটা হারিয়ে ফেলে। যে সবাই তো শুনে চিন্তিত, কি হবে, কাজললতা হারিয়ে ফেলেছে, এর তো একটু চিন্তার বিষয়। আর এই কাজললতা হারিয়ে ফেলাও তো লক্ষণ ভালো নয়। বুঝতেই পারছো বন্ধুরা, গ্রামের দিকে মানুষ একটু খুঁটিনাটিতেই খুব চিন্তিত হয়ে পড়ে। যাই হোক, তারা পুতুলকে স্নান টান করে আবার সেই রাস্তা দিয়েই নিয়ে আসে। সেই রাস্তা দিয়ে যখন আসে, আবারও তার গাটা ওই জাম গাছ, নারকেল গাছ, তাল গাছের কাছে দিয়ে যখন আসে, তার গাটা আবার ছমছম কেমন করে ওঠে। এসে সে বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ির মধ্যে প্রবেশ করে জামা কাপড় চেঞ্জ করে, ঠিক আছে, তাকে সাজাতে বসানো হয়। পুতুলকে সাজিয়ে টাজিয়ে মালা পরিয়ে চন্দন দিয়ে যখন বিয়ের পিঁড়িতে বসাবে, তখন ঘটে যায় এক অঘটন। বন্ধুরা, পুতুলের বিবরণটা দিয়ে রাখি তোমাদের। পুতুল দেখতে শুনতে খুবই সুন্দর, ফর্সা, এক ঢাল কালো চুল, ঠিক আছে, চোখগুলো টানা টানা। আর পুতুলের গড়ন ছিল মাঝারি এবং সে রোগা। তাকে যখন বিয়ের পিঁড়িতে তার জামাইবাবুরা, ভাইয়েরা, দাদারা তোলে, তখন বিয়ের পিঁড়ি আমরা থেকে ভেঙে যায়। তখনও একটা অলক্ষণ ব্যাপার, সবাই বলে ওঠে, কি হলো, এত বাধা পড়ছে কেন বিয়েতে, এত বাধা পড়ছে কেন? যেন বিধাতা চায় না বা কেউ চায় না আড়াল থেকেই যে এই বিয়েটা হোক। তখন পুরোহিত মশাই একটু গঙ্গাজল ছিটা দিয়ে, একটু ঠাকুরের আশীর্বাদী ফুল দিয়ে, যা হোক করে সেদিনের মতো বিয়েটা হয়। পুতুল সারাক্ষণই গায়ে হলুদের পর থেকে বলে যায়, মা আমার শরীরটা যেন কেমন করছে। ওর মা বলে, তুই সারাদিন শুকিয়ে আছিস, তাই হয়তো হবে। তারপরে দিন কনে বিদায়। পুতুল ও সৌভিক গাড়িতে ওঠে এবং গাড়ি যেতে রওনা হতে লাগে বারুইপুরের দিকে। খুব আনন্দ সবার মনে, দুঃখ থাকলেও একটু আনন্দ যে মেয়ে একটা নতুন জীবনে পদার্পণ করছে। একটু তো দুঃখ থাকবেই যে মেয়েটা চলে গেছে। তারপরে সে যখন শ্বশুরবাড়ির দিকে রাস্তায় রওনা হচ্ছে, তখন একটা কালো বিড়াল চলে যায় গাড়ির একটু আগে থাকতে। তখন ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। সেখানেও ভাবি পুতুলে কি হচ্ছে, বিয়েতে এত বাধা, আবার আমার শরীরটাও ভালো নেই, আবার একটা বিড়াল কেটে দিয়ে চলে গেল, কি সব হচ্ছে। তখন সে খালি মনে মনে ঠাকুরকে ডাকে এবং আস্তে আস্তে সব বাধা কাটিয়ে সে শ্বশুরবাড়িতে পৌঁছায়। শ্বশুরবাড়ি পৌঁছে বধূবরণ হয় পুতুলের। সেই কি আনন্দ, সবাই বইয়ে বলে বউ দেখি, ও বলে বউয়ের মুখ দেখি, খুব আনন্দ। যখন সে দুধে আলতায় পা দিয়ে ঠাকুর ঘরে প্রণাম করতে যায়, তখন ঠাকুর ঘরের প্রদীপ নিভে যায় এবং এই দিকে সে যে দুধে আলতায় পা দিয়ে গিয়ে প্রবেশ করেছিল, নতুন জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল, সেই আলতাটাও কালচে হয়ে যায়। আলতা রাঙা পায়ের ছাপ লাল না হয়ে কালচে হয়ে যায়।
সবাই বলে কি হচ্ছে। যাই হোক, সবাই সব কিছু ভুলে গিয়ে ফুলসজ্জার জন্য প্রস্তুত হয়। সবাই ফুলসজ্জার দিনে মোটামুটি সবাই চলে গেছে, শুধু একদম নিকট আত্মীয় কজন ছাড়া আর কেউ নেই। তখন পুতুল আর সৌভিকও ঘরে শুতে চলে গেছে। তখন হঠাৎ করে মাঝরাতে সৌভিক চিৎকার করে, দরজা খুলে এসে মায়েদের ঘরে ডাকাডাকি করে, মা মা তাড়াতাড়ি দরজা খোলো, জোর দরজা পেটাই, মা মা তাড়াতাড়ি দরজা খোলো। তখন তার মা বেরিয়ে বলে কি হয়েছে। তখন সৌভিক বলে তাড়াতাড়ি আমাদের ঘরে চলো, দেখবে চলো কি অবস্থা। তখন সৌভিকের মা বাবা আরও যারা সব ছিল কয়েকজন তখন এসে দেখে যে পুতুলের চুল অগোছালো হয়ে আছে, মুখের সামনের দিকে চুলগুলো পড়ে আছে, আর সে এরকম করে দুলছে আর গোঙাচ্ছে, দুলছে আর গোঙাচ্ছে, আর কিছু না পেয়ে সে দেয়ালে মাথাটা ঠুকছে খাটে বসে বসে, আর যেই কেউ ডাকছে কোথায় তার দিকে তাকাচ্ছেও না। আর যখন চুলটা একটু সরে গেছে সবাই দেখে, তার চোখটা মনিটা সাদা, সব চোখটাই সাদা, এবং যেই তাকে ডাকতে যাচ্ছে বা কিছু বলতে যাচ্ছে, কামড়াতে যাচ্ছে, আঁচড়াতে যাচ্ছে, তখন সবাই বলে এ তো সাধারণ ব্যাপার নয়। তখন একটি পুরোহিতকে ডাকা হয়, সেই গ্রামেরই পুরোহিত। সে কিছু এইসব হাওয়া বাতাস বা ভূতে ধরা এইসব ধরলে সে মোটামুটি ঠিকঠাক করে দিতে পারত। রাত্রিবেলা কাউকে পাওয়া যায়নি, তাকে ডাকা হয়। সে তখন আসে এবং ঝাড়ফুঁক করে। সে তখন পুতুলের তখন কি গর্জন তর্জন, আমাকে তাড়াতে পারবি না, আমাকে তাড়াতে পারবি না। পুতুল তখন পুতুলের গলায় বলছে না, সে বলছে পুরুষালী কণ্ঠে। তখন পুরোহিতটা বলে দাঁড়া, তোর মোক্ষম দাবাই দিচ্ছি। সেই সর্ষে পোড়া দেখেছিস বলেই সর্ষে পুড়িয়ে তার গায়ে দেয়। তখন বলে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, জ্বলে গেল জ্বলে গেল, পুরুষালী কণ্ঠেই বলতে লাগে। তখন সে পুরোহিত মশাই বলে বল তুই কে, কেন একে ধরেছিস, বল এ তোর কী ক্ষতি করেছি। তখন বলি যে ওই নারকেল গাছেতে আমি ছিলাম, ঠিক আছে। ও যখন চান করতে গেছিলো, ওর হলুদ গন্ধ, পারফিউমের গন্ধতে আমার খুবই ভালো লেগেছে। তারপরে যখন আসছিল আমি বসেছিলাম, আমার গায়ে জল লাগিয়ে ওর পায়ে, সেই জন্য ওকে আমি ধরেছি, ওকে আমি ছাড়বো না, ওকে আমার খুবই ভালো লেগেছে, ওকে আমি নিয়ে যাব। তারপর পুরোহিত বলে তুই ওকে ছাড়বি কি না বল, আবার সর্ষে পোড়া দেবো। তখন বলে না না না, আমি চলে যাব, তবে আমাকে মুক্তির ব্যবস্থা করতে হবে। বলল মুক্তির ব্যবস্থা, বলল হ্যাঁ। বললো ঠিক আছে, তুই চলে যা, তোর মুক্তির ব্যবস্থা আমি করে দেবো, তবে প্রমাণ দিয়ে যাবি। বলে ঠিক আছে। তবে বলে কি প্রমাণ, না ওই বাইরে যে আম গাছ আছে, ওই আম গাছ, নারকেল গাছ, কুল গাছ, পেয়ারা গাছ, ওই আম গাছ, বড় আম গাছের ডালটা তোকে ভেঙে দিয়ে যেতে হবে। গ্রামের দিকে তো বন্ধুরা গাছগাছালি অনেক আছে, সেই জন্যই প্রমাণের জন্য বড় আম গাছের ডালটা পুরোহিত মশাই বললেন ভেঙে দিতে। এবং তারপরে সেই 1 ঘড়া জল পুতুলকে দেওয়া হয়, এবং পুতুল দাঁতে করে, ওই রোগা মেয়েটা দাঁতে করে 1 ঘড়া জল বাড়ির বাইরে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরই একটা কোথাও কিছু নেই, ঝোড়ো হাওয়া বয়ে যায়, বয়ে যাওয়ার পর আম গাছের ডালটা মরমর মরমর করে ভেঙে যায়, কোনো গাছে কিচ্ছু নেই। তারপরে ওকে তুলে সঙ্গে সঙ্গে এনে ওকে মাদুলি দেওয়া হয়, এবং
একটুখানি জল পোড়া দেওয়া হয়। তারপরে পুরোহিত মশাই ও একটা দিনক্ষণ দেখে ওদের বাড়ি ব্যবস্থা করে এবং সেই দিনই কিছু প্রক্রিয়া করে ওই প্রেতাত্মার মুক্তিরও ব্যবস্থা করে। বন্ধুরা, সত্যিকারে এরম যদি কারোর সাথে কতটা দুঃখজনক যে নতুন জীবনে একটা পা দেবে, সেই সময় এই রকম একটা অশরীরী কবলে একটা মেয়ে পড়েছে, যার দু চোখে কত স্বপ্ন, যেটা পূরণ না হতে হতেই এত বাধা। সত্যি কত দুঃখজনক ঘটনা, তাই না? তবে একটাই আশা যে সে সুস্থ স্বাভাবিক আছে এবং সুখে সংসার করছে এখন। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।